ইরাদ কি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করিনি, নিজের মতো থাকি, তার প্রতিটা আয়োজনের খেয়াল রাখার চেষ্টা করে এক প্রকার তার সব কিছু মেনে নিয়েছি। কারণ বাবা মাকে আর কষ্ট দেওয়া যাবে না, একবার অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছে। এখন যদি আবার আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোট্ট মেয়ে ডিভোর্সে কিভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরে ইরাদ ঘুরে আসলো। অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও না। একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে আসো। কেন, কোথাও যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে, তুমি 4-5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি নিয়ে আসবো। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে রুমে আসলাম, দেখি ইরাদ সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। ইরাদ পারলো এক্ষুনি আমাকে বলে দিতে কথাগুলো সে আসলে কি চাচ্ছে। 12টার দিকে ইরাদের ফোনে যথারীতি কল আসলো। সে ফোনটা নিয়ে বালকনিতে চলে গেল, আমিও তার পেছন পেছন গেলাম, দেখি সে কি বলছে। হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্য আমি যে কত বেশি অপেক্ষা করছি তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে, আমি মায়াকে বইয়ের সাজে দেখবো। তুবা সমাজের স্বীকৃতি পাবে, বাবার পরিচয় বড় হবে। হ্যাঁ, রুহিকে সব জানানো হয়নি এখনো, কিন্তু জানিয়ে দেব। আগে বিয়েটা হোক, এরপরে না হলে এইসব মেনে নাও নিতে পারে, ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে। তাই সব ঠিকঠাক হওয়ার পরে ওকে জানাবো আমি। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে যাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রে করে বুঝতে পারলাম ইরাদ কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে, আর আমাকে বাবার বাড়ি এই জন্য পাঠিয়ে দিতে যাচ্ছে। না আর না, এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না। আমি এক ঘরে সতীনের সংসার করতে পারবো না। যা হবার হবে, ইরাদকে ডিভোর্স দিয়ে দেব। ইরাদ আজকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়েছেন, তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন পরে এইরকম শান্তির ঘুম, টেনশন মুক্ত ঘুম দিতে পেরেছে। আর আমার আজকে আবারও ঘুম নেই। ঠিক 4 মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আর একটা রাত কাটছে। পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে আমার বুকের ভেতর চাপা দিয়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই 4 মাসের সংসার জীবনের সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে। কাল থেকে আমি আর ইরাদকে পাবো না, আর ইরাদকে কখনো এত কাছ থেকে দেখা হবে না। আমি মানি ইরাদকে মন থেকে গ্রহণ করতে পারিনি কখনো, কিন্তু সতে হলে তো ও আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধনটা ছুটে যাবে, কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরগুলো ঘুরে দেখলাম, ইরাদের কিছু ছবি তুললাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুললো চারিদিকে, আজান দিচ্ছে। অজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটা হয়তো মায়া থাকবে। ইরাদের দায়িত্বে ছিলাম আমি, ভালোবাসা তো মায়া ছিল। আমি তো কখনো তার ভালোবাসা ছিলাম না। হয়তো কয়েকদিন পরেও সে আমাকে ভুলে যাবে। ইরাদ এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করেছে, এই জন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে, আলাদা আলাদা হয়তো ইরাদের আছে মায়ের মধ্যে, আমার মধ্যে নেই। এই জন্য হাজার চেষ্টা করার পরও সে আমার হয়নি। ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো। আমার হাতের রান্না এই তো খাবে আজকে, তাই তার পছন্দের খাবার তৈরি করলাম। দেখি 7টা বাজে, ইরাদ ঘুম থেকে উঠে গিয়েছে। আরে রুহি, তুমি কষ্ট করে নাস্তা বানানি কেন? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নেব, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মনে মনে বললাম, এত তাড়া আমাকে বিদায় করার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমিও সেইভাবে সুখী। ইরাদ প্রায় 1 সপ্তাহ আগে আমার একটা লাল শাড়ি এনে দিয়েছিল, আজকে সেই লাল বেনারসটা পরলাম। শেষবারের মতো বউ সাজে সেজেনি, মনে মনে হাসলাম। আজ নিজের ঘর থেকে শেষবারের মতো যাচ্ছি, আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখন পর্যন্ত। কেন এরা সত্যিটা বলছো না কেন? আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যি বলার সাহস তোমার নেই, নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এর জন্য কথাগুলো বলছো না? আচ্ছা রোহি, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই। আমি খেতে পারবো, আমি খাইয়ে দিই না প্লিজ? আচ্ছা ঠিক আছে। জানো রোহি, তোমার হাতে জাদু আছে, তোমার হাতে রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছু খেতে পারবো না। একটা স্বাভাবিক হাসি দিলাম, কারণ কিছুই বলার নেই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব, অমনি রাত বলল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবা আমি থাকতে? আমি তোমায় কলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যাব, আমি হেঁটে যেতে পারবো।
আমাকে গলে নিতে হবে না, কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দেব না। প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার গন্তব্যের জন্য উদ্দেশ্য একত্রে বের হলাম। ইরাত আমায় বাড়ি পৌঁছে দিলেন। গেটের সামনে মিলিয়া বা আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে যাওয়ার জন্য। ইরাতকে তারা ভেতরে আসতে অনেক করে বললেন, কিন্তু ইরাত বললেন যে তার অনেক জরুরি কাজ আছে, এই জন্য সে আসতে পারবে না। এর পরের বার ইনশাল্লাহ আসবেন। বাড়ির ভেতরে ঢুকছি, চাচি মামি সবাই এসেছেন আমাকে দেখার জন্য, কেমন আছে এইসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালো আছি। সবাই খুব খুশি হলেন। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছিস, আমার ভাগ্যটা খুব বেশি ভালো, আমি যেন জামাইটাকে সামলে রাখি, ভালো রাখি। এইসব কথাগুলো শুনলাম, মনের ভেতরটা আরও খারাপ হয়ে গেল। বুকের ভেতর চিনচিন ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্য স্বামী হয়ে যাবে। সারাদিন পর আত্মীয় স্বজনরা সবাই চলে গেল। আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। অমন সময় মিলিয়াপা পেছন থেকে এসে আমার গালে চুমু একটা দিলেন। বলেন, এই যে আমার ছোট্ট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বলতো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম। যে মিলিয়াপা, এরা তো আমায় ভালোবাসে না, এরা অন্য কাউকে ভালোবাসে। সে আমাকে ডিভোর্স দেবে। এই কথা শুনে মিলিয়াপা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়ল। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা তো এই ধরনের ছেলে না, অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরও 4 মাস আগে জানতে পারেছি, বিয়ের ঠিক 2 দিন পর। কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানে। বাবা মা এইবার কষ্ট পেয়েছে, আর এইসব সহ্য করতে পারবে না। আমার কান্না দেখে মিলিয়াপা জিজ্ঞেস করলো পুরো কাহিনী। আমিও বলে ফেলতে বাধ্য হলাম, কারণ আপা থেকে আমি কখনো কোনো কিছু লুকাইনি। আর এখন লুকিয়েই বাকি, কয়েকদিন পরে তো সব জানতেই হবে। তাই আপাকে আজকে বলে দিলাম। আমার কথাগুলো শুনে আপার চোখ দিয়ে অনাবরত পানি পড়ছে। এত কিছু কিভাবে সহ্য করছে আমার ছোট্ট বোন? তুই আর কান্না করিস না প্লিজ রুহি, আমার মনে হয় কোথাও তোর একটা ভুল হচ্ছে। রাত এরকম কিছু করতে পারে না। এরা তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজেও আমাকে অনেকবার বলেছে যে তোকে অনেক বেশি ভালোবাসে রে। তুই ভুল বুঝতেছিস। এরাতকে একবার ফোন দে। আপা থাক, কেন থাক, একবার ফোন দে, আমি কথা বলবো। মুখে বললে তো ডিভোর্স হয়ে যায় না। আর তাছাড়াও ও এইরকম কিছু করতে পারবে না। মুগের মূল্য পেয়েছে নাকি আমার বোনকে? তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি, এখানে কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে। তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, এখন বড় ভুল করে ফেলেছিস। তোর আগে কথাবার্তা ক্লিয়ার করা দরকার ছিল। তাই এখন আর দেরি করিস না প্লিজ বোন, আমার একটা ফোন কর। এরাতকে ফোনে বারবার বন্ধ, এরকম করে 1 দিন 2 দিন না, প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেলে, কিন্তু কখনো তার ফোন খোলা পায় না। আমার শ্বশুর বাড়িতে আব্বা আমা গেলেন খোঁজ নিতে। তারা বলেন এরাত বাসায় নেই। আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে রাত কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই। আমি আমার শাশুড়িকে বললাম, মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি? মা খোঁজ খবর নিয়ে দেখলো, মায়া পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারো কাছে নেই। সবাই চিন্তা করে ইরাত কোথায় গিয়েছে, ইরাতের কি হলো। কিন্তু আমি জানি ইরাত নিশ্চয়ই মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে। এইভাবে করে প্রায় 2 মাস কেটে গিয়েছে। আমি একটা নতুন চাকরি করছি, কারণ বাবা মার উপর এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া আমায় তারা শিক্ষিত করেছে, লেখাপড়া করিয়েছেন। এই জন্য ভাবলাম অন্তত পক্ষে নিজের খরচটুকু নিজেই সামলানো উচিত। আজকে অফিসে যাবে না? না, আজকে অফিসে যাব না। কেন? ছুটি নিয়েছি, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে একটু ফুপির বাসায় যাবে, সাবরিনাকে ছেলে পক্ষে দেখতে আসবে। ঠিক আছে, তোমরা সবাই হয়ে আসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যায় ফিরে আসবো। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠছি, তখন দেখলাম যেন একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা 3 বার বাজার পরে আমি রিসিভ করলাম, কারণ অচেনা নাম্বার সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পরে দেখলাম যে একটা মেয়ের কণ্ঠ আমাকে সালাম দিল। হ্যালো, রুহি বলছেন? জি আমি রুহি। আপনি কি? আমি মায়া। আপনার সাথে আমার কিছু কথা আছে। কলিজার ভেতর একদম ধুক করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল হঠাৎ করে? অনেক ইচ্ছে করছে ইরাতের ব্যাপারে জানতে, তাই আমিও ফোনটা রাখলাম না। বললাম, জি বলুন, কি বলবেন? মায়া বলল যে আপনি আসুন, আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে। আর আচ্ছা থাক, আপনি আসুন, আসার পরে এইসব কথা হবে। কোথায় আসবো? আপনি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ।
আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি রুহি না? আমি বললাম যে আমি রুহি, আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হসপিটালে কেন ডেকেছেন? রাত অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলেজায় পানি শুকিয়ে গেল। খুব বেশি খারাপ লাগতে থাকলো। অ্যাক্সিডেন্ট করেছে কে মানে? হ্যাঁ, 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে, যেদিন আমার বিয়ে ছিল। তাহলে ইরাদার আপনার বিয়ে হয়নি? আমার বিয়ে ইরাদের সাথে? কেন? আমার কেন বিয়ে হবে ইরাদের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও যদি আমাকে সাপোর্ট না করতো, আজকে আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না। আমার বাচ্চাটা একটা বাবার নাম পেত না। আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি আমাকে এসব খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি ইরাদের কাছে চলুন। ইরাদের পুরো 2 মাসের কোনো জ্ঞান ছিল না, এর জন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুর বাড়িতে এই ব্যাপারে জানানো ঠিক হবে। আমার মাথায় তো সব তালগোল পাকাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না যে মায়া কি বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে ইরাদের সঙ্গে দেখা করি। আর হ্যাঁ রোহি, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো।